তাহলে আসসালামু আলাইকুম। তাহলে আমরা শুরু করছি। আমাদের হচ্ছে আজকে সামর্থ্য কত ক্লাস? তৃতীয় নম্বর ক্লাস, তাই না? জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আমরা শুরু করছি হচ্ছে তৃতীয় নম্বর ক্লাস, যেটা হলো 9টা পর্ব। এখান থেকে আগেরগুলো তো হয়ে গেছিল, তাই না? আগের কারো কোনো সমস্যা থাকলে একবার বলতে পারো আগের কারো কোনো সমস্যা আছে কিনা। আর যারা ক্লাস দেখোনি তারা কিন্তু এই ইউটিউবে দেওয়া আছে, হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবা। দেখে তারপরে হলো আবার সমস্যা হলে আমাকে প্রয়োজন হলে কল করেও বলতে পারো, হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি। বের করো সবাই পরিফেরা পর্ব। তো এখান থেকে কিন্তু সৃজনশীল খুব বেশি আসে। এই অধ্যায়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল হলো এই যে 9টা পর্ব। এই 9টা পর্বের কমপক্ষে 5টা বৈশিষ্ট্য মুখস্থ রাখলে কভার হয়ে যায় মোটামুটি সৃজনশীলের জন্য, হ্যাঁ। এমসিকিউর জন্য গাজী আজমল করে দেখবা যে বোল্ড করা যে অক্ষরগুলা সেগুলোই মুখস্থ করতে হয়, সেগুলোই মোটামুটি এমসিকিউ, ঠিক আছে? বৈশিষ্ট্য থেকে সৃজনশীল যেভাবে আসে বৈশিষ্ট্যের কিছু অংশ তুলে দেয়। যেমন ধরো পরিফেরা পর্ব আলোচনা, ধরো এইভাবে বলা হয় যে শিক্ষক ক্লাসে এমন একটি পর্ব নিয়ে আলোচনা করলেন যেই পর্বের প্রাণীরা অষ্টে নামক ছিদ্রযুক্ত। অষ্টে বলতে খুব সূক্ষ্ম ছিদ্র বোঝায়। হ্যাঁ, অষ্টে বাংলা অর্থ খুব সূক্ষ্ম ছিদ্র। তো এখন এইটা বললো যে এটা হলো উদ্দীপক। শিক্ষক ক্লাসে এমন একটি পর্ব নিয়ে আলোচনা করলেন যেই পর্বের প্রাণীরা অষ্টে নামক সূক্ষ্ম ছিদ্র দিয়ে গঠিত। তাহলে এই যে একটা বৈশিষ্ট্য বললো, এটাই হলো উদ্দীপক হয়ে গেল, এটাই উদ্দীপক হয়ে গেল। অথবা বললো যে পর্বের প্রাণীদের কর্নোসাইট নামক কোষ থাকে। আমরা এটার বাংলা বলবো একটু পরেই, লাইন বাই লাইনই পড়তে হবে এটা, হ্যাঁ। তাহলে হচ্ছে যে এই বৈশিষ্ট্য থেকে শুরু হলো যে উদ্দীপক। যে কোনো বৈশিষ্ট্য তুলে ধরেও উদ্দীপক হতে পারে। আবার এমনও উদ্দীপক হয় যে শিক্ষক ক্লাসে প্রাণী জগতের প্রধান 9টা পর্ব নিয়ে আলোচনা করতে যে তিনি সিলোমেট পর্ব নিয়ে আলোচনা করলেন বা সিলোমযুক্ত পর্ব নিয়ে আলোচনা করলেন। তার মানে কি, এখন বললো উদ্দীপকে ওই সিলোমযুক্ত পর্বের প্রাণীদের নাম ও বৈশিষ্ট্য এমনও হতে পারে। তাহলে এখন ওই যে আমরা তো সিলোম যুক্ত প্রাণী মাছি মনে রাখতে বলছিলাম, মাছি, তাই না? হাই মাছি। তো হাই তো হিমিকর্ডাটা 9টা পর্বের মধ্যে নাই, তাহলে মাছিটা লিখতে হবে লাস্ট পর্বগুলো, মলাস্কা থেকে যেটা শুরু হয়েছে, তাহলে ওইটা লিখতে হবে। অথবা বললো যে অ্যাসিলোমেট পর্বের প্রাণী নিয়ে আলোচনা করলেন, তার মানে কি অ্যাসিলোমেট পর্বের প্রাণীর নাম আর বৈশিষ্ট্য লিখতে হবে। এরকমই উদ্দীপক কিন্তু হয়। আমরা হলো বিগত বছরের বোর্ড পরীক্ষার কোশ্চেন দেখলে এরকম দেখা যায়, বুঝতে পারছো? এরকম আসে। তাহলে এখন আমরা 9টি পর্বের প্রথম পর্ব হলো পরিফেরা। ধারাবাহিকভাবে শুরু হয়েছে, মানে নিম্ন শ্রেণীর পর্ব থেকে উচ্চ শ্রেণীর পর্বে গেছে কিন্তু, হ্যাঁ, নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী, বুঝতে পারছো? প্রথমে নিম্ন শ্রেণী পরিফেরা। তো এই পরিফেরা পর্বের এখানে যে এমসিকিউ হিসাবে আমাদের যেটা মনে রাখতে হবে যে যেমন রবার্ট গ্রান্ট সর্বপ্রথম পর্বটির নামকরণ করেন। কোন বিজ্ঞানী এর নামকরণ করেন? রবার্ট গ্রান্ট। এটা একটা এমসিকিউ। আচ্ছা, তারপরে হলো সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে তৃতীয় নম্বর লাইন থেকে এরা দেখতে মূলত ডালপালা যুক্ত গাছ, ফুলদানি, ঘণ্টা বা বাটির মতো। দৈহিক ব্যাস 1 মিলিমিটার থেকে প্রায় 2 মিটার। কারো রং অনুজ্জ্বল ধূসর, আর কোনটি লাল, কমলা, নীল, বেগুনি প্রভৃতি উজ্জ্বল বর্ণের। অধিকাংশ এরা সামুদ্রিক। এটা গুরুত্বপূর্ণ। কেবল স্পঞ্জিলিডি গোত্রের প্রাণীরা যারা হলো 150টা আছে, এরা হলো মিঠা পানি। হ্যাঁ, এটা তাহলে একটু পর্যন্ত এমসিকিউ উপরে সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে আর কি, হ্যাঁ। অ্যান্ডোসিম বাইন্ড তো আগেই জেনেছো, এই জন্য এটা নিয়ে আলোচনা করলাম না, হ্যাঁ। শুরু থেকে 2 নম্বর লাইনের সংখ্যাটা লাগবে। 2 নম্বর লাইনের সংখ্যা না, সংখ্যা লাগবে না, হ্যাঁ। আচ্ছা, তবে বাংলাদেশের প্রাপ্ত প্রজাতির সংখ্যা নতুনভাবে এটা যেহেতু ইনক্লুড করছে, এটা করে রাখবো, হ্যাঁ। এমনি গোটা পৃথিবীতে জীবন্ত প্রজাতির সংখ্যা লাগবে না। এটা আর কি আসলে অনেক ভেরিয়েশন, কম বেশি হয় বই ভেদে অনেক, এই কারণে এটা দেয়া হয় না, ঠিক আছে? বাংলাদেশে যেটা পাওয়া গেছে এটা ঠিক। এবার আমরা পরিফেরার মেইন বৈশিষ্ট্যে আসবো। পরিফেরার প্রথম বৈশিষ্ট্য কি বলা হচ্ছে? দেহ অসংখ্য কোষে নির্মিত হলেও কোষগুলো টিস্যু গঠন করে না, খালি কোষ দিয়ে গঠিত। কোষগুলা সবাই একত্রিত হয়ে একটা টিস্যু গঠন করা। টিস্যু বলতে সব কোষ একই রকম কাজ করা, এরকম অনেকগুলো কোষ একত্রিত হয়ে। এখানে এরকম কোনো ব্যাপার নাই, এরা খালি কোষ দিয়ে গঠিত, টিস্যু গঠন করে না। 2 নম্বরে বলছে দেহ প্রাচীর বাইরের দিকে পিনাকোডা। জিনিসটা কি? পিনাকো কথাটার বাংলা অর্থ আসলে শীর্ষ,
পিনাকো কথাটার বাংলা অর্থ হলো শিষ্য বা বাইরে বোঝায়। শিষ্য বা বাইরে, শিষ্য মানে যেটা উপরে থাকে সেটা হলো শিষ্য। তাহলে পিনাকো কথাটার অর্থ হলো শিষ্যে বা বাইরে। পিনাকো শিষ্য বা বাইরের দিক বোঝায়। শিষ্য বা বাইরের দিক, বাইরের দিক। ড্রাম মানে ত্বক, ড্রাম মানে কি ত্বক, তাহলে কি শিষ্য ত্বক বা বাইরের দিকের ত্বক। হ্যাঁ, তাহলে এদের পলিফেরা পর্বের বাইরের দিকে যে কোষ দিয়ে গঠিত সেটা বাইরে আছে, এর নাম হলো পিনাকোডা। পিনাকো মানে যেহেতু শীর্ষে বোঝায়। তোমার বন্ধুদের কি বিকেল আসার কথা? আচ্ছা, তারপরে আরেকটা বলছে, এবং ভিতরের দিকে কনোডাম নামক দুইটি কোষস্তর, মানে একটা হলো পিনাকোডাম আর একটা হলো কনোডাম, এই দুইটি কোষস্তর। তো এটা কেমন হবে একটু খেয়াল করো। এটা হলো একটু এরকম হয় দেখতে, আমরা একটু হালকা করে আঁকবো। মনে করো এটা একটা কোষস্তর, এখানে আবার অসংখ্য মাঝে মাঝে নালী থাকে আর কি। এটা হলো পিনাকোডাম। না, পরীক্ষায় আঁকতে হবে না, এটা আমরা জাস্ট বোঝার জন্য আঁকছি, বোঝার সুবিধার জন্য আঁকছি। হ্যাঁ, পরীক্ষার জন্য না। পরীক্ষায় এটা আঁকতে হবে না, এটা আমরা দেখতে কেমন হয় পিনাকোডাম আর কনোডাম দেখতে কেমন এটার জন্য আঁকছি, ঠিক আছে? এই বাইরের দিকে হলো পিনাকোডাম, এই যে কোষগুলো দেখছো এটা হলো বাইরের দিকে আছে, আর ভিতরের দিকে আছে কনোডাম। কনোডাম কোষগুলো আবার এরকম দেখতে হয়, ফ্লাজেলা যুক্ত হয়। এটা আমি শুরু করে রাখছি না, বেশি বড় করে রাখছি না, এরকম ফ্লাজেলা। সব কোষে এই ভিতরের দিকে যেটা দেখছো এটা ফ্লাজেলা যুক্ত কোষ। আচ্ছা, অরিজিনালি যেটা ভিতরে আছে অনেক ছোট করে আছে, তো যে অরিজিনাল দেখতে আসলে কেমন, এই যে এরকম অরিজিনাল দেখতে ভিতরের দিকে যে কোষ। হ্যাঁ, এরকম তো ঠিক আছে, কিন্তু এখানে আবার এরকম দিয়ে এখানে এরকম প্যাডেল থাকে। এইটা হচ্ছে যে এই গোটা কোষটার নাম হলো কনোডাম। গোটা কোষটার নাম কি? কনোডাম। কনোডাম নামকরণটা কেন হয়েছে সেটা আমরা একটু জানি। কন মানে হলো ফানেল, কন মানে কি ফানেল। তাহলে কনোডাম কথাটা আসছে কনোসাইট থেকে, কনোসাইট যুক্ত কোষ। ফানেল কেন? যে নিচের দিকে ফানেলের মতো লাগছে, দেখো নিচের দিকে একটু ফানেল চং, বুঝছে না? তাহলে এটা হলো ফানেলের মতো। তাহলে এই কোষগুলোকে বলা হচ্ছে, বাইরের দিকে যে কোষ এটার নাম হলো পিনাকোডাম। এটা এই কোষ স্তরগুলোকে বলা হবে পিনাকোডাম। পিনাকোডাম, পিনাকোডাম, ঠিক আছে? আর এই ছিদ্রগুলাই হলো, এই ছিদ্রগুলো হলো অস্টিয়ানোক্সিড। অস্টিয়ানোক ছিদ্র। হ্যাঁ, অস্টিয়া মানে খুবই সূক্ষ্ম ছিদ্র। অস্টিয়া মানে কি খুব সূক্ষ্ম ছিদ্র। আচ্ছা, এগুলো চিহ্নিত না করলে বইয়ে কিন্তু এগুলো এইভাবে চিহ্নিত করা নাই, তো তখন তোমাদের পরে ঝামেলা হবে, মানে পরে বুঝতে পারবে না। এই জন্য একটু হালকা করে চিহ্নিত করতে হবে। কেন? পরীক্ষার জন্য না, এবং চিহ্নিত করতে হবে এই কারণে তুমি যাতে পরে বুঝতে পারো। এটা হলো কনোডাম কোষ, এইগুলোকে বলা হয় কনোডাম। চিহ্নিত করলে পরে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, বাইরে থেকে একটু বড় ছিদ্র, এই ছিদ্রকে আসলে বলা হয় যে, এই ছিদ্রগুলোকে বলা হয় কি অস্কুলাম। অস্কুলাম, অস মানে আসলে এই অস মানে হলো দরজা। অস মানে কি দরজা। কুলাম মানে কি ছোট,
কুলাম্ব মানে হলো খুব ছোট, কুলাম্ব মানে খুব ছোট, খুব ছোট, খুব ছোট দরজা, খুব ছোট দরজা। এই ছিদ্রের পরে গোটা, এটা তো বাইরে থেকে ছিদ্র, গোটা যে অংশটা এটা নালী, তো ভিতরে আরো অনেক নালীতন্ত্র আছে। নালীতন্ত্রগুলা অনেকগুলো নালী, ভিতরে কিন্তু অনেক নালী আছে, এখানে এখানে অনেক নালী আছে, আমরা সেটা দেখাইনি এখানে সরল চিত্র আঁকা। আচ্ছা এবার আমরা একটু এবার একটু আমরা আরেকটা অংশে আসছি, সেটা হলো খেয়াল করো যে আচ্ছা এবার একটু খেয়াল করো, এবার হচ্ছে পিনাকোডাম ও ভিতরের, এটা হলো অস্টিয়া এটা হলো পরিফেরা পর্ব চলছে। হ্যাঁ, পরিফেরা পর্বের ঝটপট দুই লাইন করে ভালো পরে দিয়ে আসলাম। এটা হচ্ছে পরিফেরা, পরিফেরা পর্ব, পরিফেরা, পরিফেরা পর্ব চলছে। হ্যাঁ, তাহলে এবার আমরা বইয়ের ভাষায় আসি যে দেহপ্রাচীর বাইরের দিকে পিনাকোডাম ও ভিতরের দিকে কোয়ানোডাম নামক দুইটি কোষস্থলে বিন্যস্ত। স্তর দুটির মাঝে মেসোহিল আর মেসোগ্লিয়া একই কথা। মেসোহিল আর মেসোগ্লিয়া একই জিনিসের দুইটা কথা, দুইটা নাম। মেসোহিল, মেসোহিল, মেসোহিল বা মেসোগ্লিয়া একই কথা। মেসোগ্লিয়ার বাংলা কি মনে আছে না? মেসো মানে মাঝে আর গ্লিয়া মানে আঠা, গ্লিয়া মানে আঠা, মানে দুই কোষের মাঝে কিন্তু আঠার মতো উপাদান আছে দুই কোষকে ধরে রাখার জন্য। হ্যাঁ, দুই কোষের মাঝে আঠার মতো উপাদান আছে, এটাই হলো যে মেসোহিল বা হিল মানে কি আঠা? হ্যাঁ, হিল মানে আঠা। আচ্ছা তারপর হচ্ছে যেটা জেলির মতো হচ্ছে প্রোটিন মাতৃকা, এটা প্রোটিন জাতীয় উপাদান। আচ্ছা এছাড়া বিভিন্ন ধরনের অ্যামিবোসাইট এই কোষের মধ্যে, এই দুইটা কোষের মাঝে এখানে মেসোহিল থাকে, অথবা বিভিন্ন অ্যামিবোসাইট কোষ। অ্যামিবোসাইট মানে তো জানো যে কোষগুলা অ্যামিবার মতো ক্ষণপথ তৈরি করতে পারে, এরকম ধরনের কোষও থাকতে পারে। মেসোগ্লিয়া না থেকে অ্যামিবোসাইট, সাইট মানে কোষ, অ্যামিবার মতো যারা ক্ষণপথ তৈরি করতে পারে। মনে আছে বিষয়টা? ক্ষণপথ তৈরি করা, যে ধরো এটা এটা স্বাভাবিক কোষ, কিন্তু যখন দরকার হচ্ছে তখন ক্ষণপথ তৈরি করছে। ক্ষণপথ তৈরি করা মানে এরকম এরকম, তাহলে এই যে এটা সাময়িক পায়ের মতো গঠন তৈরি করে ফেললো, এটা হলো ক্ষণপথ, পরে আবার স্বাভাবিক হয়ে যায়। ক্ষণস্থায়ী পা, ক্ষণপথ মানে ক্ষণস্থায়ী পা। আচ্ছা এবার দেখো দেহপ্রাচীরে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র। এই যে অস্টিয়া, একবারে মুখের কাছে যে ছিদ্র, এটাই হলো অস্টিয়া। দেখো এখানে একটা ছবি আছে, এই ছবিতে অস্টিয়া চিহ্নিত করা নাই, কিন্তু লেখা আছে, আছে ও চিহ্নিত করা আছে, হ্যাঁ আছে, চিহ্নিত করা আছে। অস্টিয়া দেখো বাইরের দিকে, বাইরের দিকে অস্টিয়া। তো এখানে এই যে চিহ্নিত করা, বই চিহ্নিত করা আছে, বইয়ের ছবিটা একটু দেখো, বইও কিন্তু চিহ্নিত করা আছে অস্টিয়া। তো এই অস্টিয়া গুলা তোমার হচ্ছে ভিতরের দিকে। এখানে আমি অল্প কিছু দেখিয়েছি যে কোয়ানোসাইট কোষ, কিন্তু কোয়ানোসাইট কোষগুলা চারিদিক থেকে গোল হয়ে ঘিরে থাকে, গোল হয়ে ঘিরে থাকে, মানে নালীতন্ত্র যেটা, ধরো এখানে সেই কোয়ানোসাইট কোষ, এখানে কোয়ানোসাইট কোষ, এখানে কোয়ানোসাইট কোষ, কোয়ানোসাইট কোষ। তো এরকম কোয়ানোসাইট কোষগুলা নালীতন্ত্রে মুক্ত, এটা মনে করো নালীতন্ত্র, এটা মনে করো নালীতন্ত্র। তো কোয়ানোসাইট কোষ এরকম ফ্লাজেলাযুক্ত, 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 ফ্লাজেলাযুক্ত। এখন কি হয়েছে এই জায়গায়, এর উপরে কিন্তু কি আছে? পিনাকোডাম, পিনাকোডাম, এর উপরে কিন্তু পিনাকোডাম কোষ আছে, পিনাকোডাম কোষ, পিনাকোডাম কোষ। তো এই যে অস্টিয়া, অস্টিয়া ছিদ্রপথে এর মধ্যে ঢুকে যেতে পারে। এই ভিতর দিয়ে যখন যায়, এই যে ফ্লাজেলা আছে না, ফ্লাজেলার কাজ হলো যে আন্দোলিত করা, আন্দোলিত করে ধরো শুক্রাণু আসছে, তারা আন্দোলিত করে ভিতরে পাঠিয়ে দেয়, অথবা যদি অপ্রয়োজনীয় খাবার চলে আসে তাহলে ফ্লাজেলা দিয়ে বের করে দিতে পারে। এই ক্ষমতা এই কোয়ানোসাইট কোষের আছে, কোয়ানোসাইট কোষের এই ক্ষমতাটা আছে। হ্যাঁ, কোয়ানোসাইট উপর পিনাকোডার্ম আছে না কোয়ানোডার্ম? পিনাকোডাম মানে এটা এই যে এই কোষগুলোকে আমরা বলছি কোয়ানোডাম, মানে একসাথে, একসাথে কোয়ানোডার্ম, একসাথে সবগুলো কোষকে বলছি কোয়ানোডাম। কোয়ানোসাইট ও ফ্লাজেলা করে উপরে ওখানে। হ্যাঁ, আচ্ছা কোয়ানোডামে এক একটা কোষকে কি বলবো? কোয়ানোসাইট বলবো। এবার বলছে দেহে সংহতন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র। বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র কেন? অনেকগুলো নালী আছে না, এটা তো একটা নালী দেখছো, এরকম নালী, আবার এখানে আরেকটা নালী। এই যে বইয়ের ছবির দিকে তাকাও, পরীক্ষায় ছবি আঁকতে হয় না, এখানে দেখো অনেকগুলো নালীতন্ত্র আছে না, অনেক নালী আছে, তাই এটা নালীতন্ত্র। যখন কোনো
একটা নালী না থেকে অনেকগুলা নালী একসাথে কাজ করে তখন তাকে আমরা তন্ত্র বলি। যেমন আমরা পরিপাক তন্ত্র বলি না, পরিপাক তন্ত্রে খাদ্য নালী আছে, পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত, তাই না, বৃহদান্ত, অনেকগুলো নালী একসাথে কাজ করছে পরিপাক তন্ত্রের ক্ষেত্রে, তখন তন্ত্র বলি। এখানে অনেকগুলো নালী আছে, তাই এর নাম নালীতন্ত্র, তাই এর নাম নালীতন্ত্র বলা হচ্ছে। অষ্টপথের নালিকার মধ্য দিয়ে পানি স্রোতের মাধ্যমে খাদ্য, অক্সিজেন, শুক্রাণু দেহ অভ্যন্তরে প্রবেশ করে। একটু আগে বললাম স্পিকিউল নামক অসংখ্য চূর্ণময় ক্ষুদ্র কাটা। স্পিকিউল নামকরণটা কেন হয়েছে? স্পাইন মানে কাটা, স্পাইন মানে কি কাটা, কাটা, আর উল মানে কি ছোট 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 কাটা, ছোট ছোট কাটা থাকে। এখানে কাটার ছবিও দিয়ে আছে দেখো, স্পিকিউল ছোট ছোট কাটা কাটা থাকে। অথবা স্পঞ্জিন, ওল মানে ছোট, ওল মানে ছোট, স্পঞ্জিন, স্পঞ্জিন নাম কেন হলো? স্পঞ্জিন, হ্যাঁ না, স্পঞ্জ যোগ ইন, ইন মানে কি মনে আছে না? স্পঞ্জোসিল স্পঞ্জিন না, প্রথমে স্পঞ্জিন, ইন মানে কি প্রোটিন। হ্যাঁ, কোন শব্দের শেষে ইন থাকা মানে প্রোটিন বোঝায়। তাহলে এটা কি দাঁড়ালো? স্পঞ্জের প্রোটিন, তাই না? বুঝুনি? মানে এখানে প্রোটিন আছে, হ্যাঁ, কিন্তু প্রোটিনটা কার প্রোটিন? স্পঞ্জের প্রোটিন। সেজন্য বলা হচ্ছে স্পঞ্জিন। কিসের প্রোটিন দিল? স্পঞ্জ মানে হলো পরিফেরা, পরিফেরার অপর নাম কি? স্পঞ্জ। আচ্ছা, পরিফেরার অপর নাম কি? স্পঞ্জ। পরিফেরাকে স্পঞ্জ প্রাণী বলা হয়। পরিফেরাকে স্পঞ্জের বাংলা অর্থ হলো ছিদ্রযুক্ত। স্পঞ্জের বাংলা অর্থ কি? ছিদ্রযুক্ত। হ্যাঁ, যেমন আমরা যে স্পঞ্জ হ্যান্ডেল করি না, হ্যাঁ, তো এটা ছিদ্রযুক্ত, ভিতরে অনেক ফাঁপা ফাঁপা আছে বলে তো পানিতে ভাসে, তাই না? ভিতরে বাতাস ঢুকে আছে, ফাঁপা ফাঁপা, তাই তাই না? পানিতে ভাসে না? হ্যাঁ, পানিতে ভাসে বলতে এখন তুমি পানির উপরে হেঁটে যাচ্ছ, ডুবছে না, তাহলে তো ভালো হয়ে তাই না? ও একা একা ভাসে, কিন্তু কাউকে নিয়ে ভাসে না। তোমাকে নিয়ে অন্তত ভাসবে না, পিঁপড়া টিপড়া নিয়ে ভাসতে পারবে, তোমাকে নিয়ে ভাসবে না, তাই কি না? আচ্ছা, তাহলে স্পঞ্জ, স্পঞ্জিন নাম কেন হলো? স্পঞ্জ মানে পরিফেরা পর্ব, ইন মানে প্রোটিন, মানে কি পরিফেরা পর্বের প্রোটিন। তাহলে যে কোনো কিছু নাম হওয়ার ক্ষেত্রে কিন্তু লজিক আছে, এমনি এমনি নাম হয়েছে তাহলে এর আন্দাজে মুখস্থ না করে এটা জানতে হবে যে কেন এর নাম স্পঞ্জিন হলো, তাই কি না? স্পঞ্জের প্রোটিন, তাই এর নাম কি? স্পঞ্জিন। তারপরে দেখো নামক জৈবতন্তু দেহের কাঠামো তৈরি করে। প্রোটিন জাতীয় উপাদান আছে যেটা কাটার মতো বিস্তৃত হয়ে গোটা দেহকে ধরে রাখছে। এরপরে হচ্ছে নালীতন্ত্র দেহের ভিতরে অবস্থিত স্পঞ্জোসিল নামে। আচ্ছা, এর নাম স্পঞ্জোসিল কেন হলো? দেখো, স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল নাম কেন হলো? স্পঞ্জ মানে পরিফেরা পর্ব, আর সিল মানে গহ্বর। পরিফেরা হ্যাঁ, পরিফেরা পর্বে গহ্বর। কারণ দেখো এখানে ছবি আছে, দেখো একটা বড় নালী, যেটা বড় নালীকেই বলা হচ্ছে গহ্বরের মতো, তাই এর নাম হলো স্পঞ্জোসিল, তাই না? অনেকগুলো নালী একটা বড় নালীতে উন্মুক্ত হয়েছে, অনেকগুলো নালী একটা বড় নালীতে উন্মুক্ত হয়েছে, তাই এর নাম হলো স্পঞ্জোসিল। সিল মানে গহ্বর, সিল মানে গহ্বর, কিন্তু প্রথমে বলেন সিল মানে ছোট। সিল মানে ছোট বলে, কিন্তু উল মানে ছোট, উল মানে ছোট। আবার আরো ছোট আছে, যেমন হলো আরেকটা কি যেন বললাম, সিল মানে গহ্বর। সবসময় সিল মানে ছোট, এটা তো বলি তাহলে তুমি ভুল শুনেছো। অস্টিয়া মানে খুব ছোট ছিদ্র বোঝায়, অস্টিয়া মানে, হ্যাঁ, সিল মানে সবসময় গহ্বর বোঝায়। হ্যাঁ, আচ্ছা, লিখে থাকলে ওটা কেটে দাও। সিল মানে ছোট বোঝায় না, সিল মানে গহ্বর বোঝায়। হ্যাঁ, আচ্ছা, কালকে হচ্ছে তোমাদের কালকে শনিবার, শনিবার তো 6:15তেই। হ্যাঁ, 6:15। কি কি দেবো? ওই যে তোমাদের ব্যাচে 6:15তে। আমাদের এমসিকিউ না, তোমাদের পরীক্ষা হলো আমাদের তো এমসিকিউ এক্সাম সব মিলে না? না শুধু এমসিকিউ। ওটা আমাদের স্যার, হ্যাঁ, আমাদের এমসিকিউ আর এমসিকিউ আমাদের শুধু এমসিকিউ নিউট্রিক অ্যাসিড থেকে। ও শুধু এমসি বলে না? হ্যাঁ, আচ্ছা, দুটো একসাথে। কিন্তু আপনি কিন্তু আমাদের এমসিকিউ বলে রাখছেন। শোনো, এখানে মানে এখানে যেহেতু তিনটা ব্যাচ একসাথে আসছে, তো যার জন্য গোলাই যাচ্ছে কার কোনটা কি আছে। হ্যাঁ, নির্দিষ্ট ব্যাচে আমাদের 6:15। হ্যাঁ 6:15 ব্যাচ যাচ্ছে, তাদের হচ্ছে প্রথম থেকে ক্রমশ পর্যন্ত পরীক্ষা। আমাদের 6টার ব্যাচ নিউট্রিক অ্যাসিড থেকে 6টা না, 5টা থেকে 6টা। হ্যাঁ, 5টা থেকে 6টা। হ্যাঁ,
এই শুধু এমসিকিউ পরীক্ষা দেওয়া যাবে না তো, এটা এত সরল জিনিস। আপনি তো আমাদের শুধু এমসিকিউ বলছেন বলে থাকলে ভুল বলেছি। এখন তো কিছু করার নাই স্যার, শুধু এমসিকিউ করে আসছি। এখন তো সময় আছে, তোমার শনিবারে কলেজ নাই, সারাদিন করবো ইংলিশ থেকে শেষ পর্যন্ত, সব সেই বায়োলজি পড়াগুলো সাবজেক্ট কম করব। শেষ পর্যন্ত। এত সরল জিনিস শুধু এমসিকিউ করলে হবে? গোটা অধ্যায়ের এমসিকিউ একবার পরীক্ষা দেবে, গোটা অধ্যায়ের 110টা। আচ্ছা দেখো, এবার দেখো এরপরে কি বলছে, অন্তঃপ্রাচীরে, তার মানে কি ভিতরের দিকে, এই ভিতরের দিকে কথা বলছে তাই না, ভিতরের দিকে। অন্তঃপ্রাচীরে কনোসাইট নামে বিশেষ প্লাজেলাযুক্ত কোষে পরিবেষ্টিত এক বা একাধিক কোষ রয়েছে। দেখো এইখানকার ছবিতে আমরা যেমন এটাকে একটা কোষ না, এরকম কোষ অনেকগুলো আছে, কনোসাইট দিয়ে ঘেরা এরকম কোষ অনেকগুলা আছে। আর ওই কোষের নালীতন্ত্র মুক্ত আছে, তো বলছে কোষগুলো নালীতন্ত্রে মুক্ত। এই কোষের উপরে কি নালীতন্ত্র আছে, অর্থাৎ এর উপরে, তো এটা তো ধরো চারটা করে দেখাচ্ছি তাই না, গোটা প্রাণী গোল মতো। তো ওর উপরে কি আছে, ওর উপরে আবার আছে পিনাকোডাম, পিনাকোডামে নালী আছে, ওই নালীতন্ত্র ওই কোষে মুক্ত হয়ে আছে, কোষের উপরে মুক্ত। বুঝতে পারছো? এই তারপরে বলছে যে নালীতন্ত্র দেহের ভিতর স্পঞ্জশীল নামে একটি প্রশস্ত গহ্বরে মিলিত হয়েছে। স্পঞ্জশীল আগে আলোচনা হলো তাই না। শীর্ষ প্রান্তে অস্কুলাম, কুলাম, ওই যে কুলাম মানে ছোট, কুলাম মানে ছোট, কুলাম মানে কি ছোট, খুব ছোট বোঝায়। হ্যাঁ, এটা তো বুঝলা না, বইয়ের তো চিহ্নিত আছে, বইয়ের ছবিতে দেখো উপরের দিকে বাম দিকে চিহ্নিত আছে। এরপরে পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল, কোনো বস্তুর সাথে আটকে থাকে, কিন্তু হলো এদের, এরপরে বলছে এদের পুনরুৎপাদন ক্ষমতা আছে, মানে কেটে কুটে গেলে এর একটা অংশ আলাদা করে আবার পুনরায় উৎপাদন হতে পারে। কোনো অংশ যদি ভেঙে ভেঙে যায় তাহলে সেটা আবার উৎপাদন করতে পারে। হ্যাঁ, সেটা যোগের মতো। হ্যাঁ, আচ্ছা, তারপর বলছে এদের মুকুল বা গ্যামিউল, গ্যামিউল বলতে বোঝায় কি, মুকুল, মুকুল মানে হলো ছোট স্ফীতি, গ্যামিউল মানে ছোট স্ফীতি, ছোট স্ফীতি হয় সেই অংশটায় একটা নতুন প্রাণী তৈরি করতে পারে। তাহলে মুকুল সৃষ্টির মাধ্যমে, সরি হ্যাঁ, বিভাজন মাইটোসিসের মতোই ঘটে। আপনার ইয়ার বন্ধু সরি গোলগি বডিতে যেরকম স্ফীত হয়ে ছিল। আচ্ছা, এবার বলছে উভয় লিঙ্গেরা পরিস্ফুটন পরোক্ষ, পরিস্ফুটন পরোক্ষ আর প্রত্যক্ষ এর মধ্যে কি পার্থক্য আছে কে বলতে পারবে? পরোক্ষ আমরা আমরা প্রত্যক্ষ না পরোক্ষ, আমাদের যে বাচ্চা কাচ্চা হয় সেটা আমাদের প্রত্যক্ষ, কিন্তু হ্যাঁ, প্রত্যক্ষ বলতে বোঝায় যে মানুষের বাচ্চা হয়েছে, দেখতে মানুষের মতোই, তাহলে এটা হলো সরাসরি হয়েছে প্রত্যক্ষ। আর পরোক্ষ হলো কোন প্রাণীর বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চার সাথে মা বাবার আকৃতিগত মিল নাই, হ্যাঁ, পরবর্তীতে কিছুদিন গেলে তারপরে দেখা যায় মা বাবার আকৃতির মতো হয়ে যায়, তখন এটা পরোক্ষ। মানে প্রথমে অন্য কিছু ছিল, পরে আবার প্রজাপতির মতো। হ্যাঁ, প্রজাপতির মতো, প্রজাপতি প্রথমে পোকার মতো বাচ্চা হয়, পরে আবার ঠিক হয়ে যায়, এটাই হলো পরোক্ষ। তাহলে জীবনচক্রে সঞ্চালনশীল অ্যাম্ফিব্লাস্টুলা, অ্যাম্ফিব্লাস্টুলা আর প্যারেনকাইমোলা লার্ভা দশা দেখা যায়। মানে কি অ্যাম্ফিব্লাস্টুলা মানে, অ্যাম্ফি মানে উভয়, উভয় দিক, আর ব্লাস্টুলা মানে হলো অপরিণত। তাহলে সেটা আবার কেমন কথা, সেটা হলো এদের দেখা যায় কিছু বাইরের দিকে কিছু কোষ এই এরকম ফ্লাজেলা যুক্ত থাকে, এরকম ফ্লাজেলা যুক্ত থাকে, আর ভিতরের দিকে কোষ কিন্তু কোনো ফ্লাজেলা যুক্ত থাকে না, উভয় দিক উভয় রকম, উভয় দিক উভয় রকম অপরিণত। অপরিণত না, প্রথমে যেহেতু এর দুই দিকের কোষে দুই রকম দেখাচ্ছে তাই এটা উভয় দিক। হ্যাঁ, উভয় দিকে কিন্তু অপরিণত কোষ। কেন অপরিণত কোষ? এটা একসময় গনোডাম কোষ হবে, এটা একসময় পিনাকোডাম হবে। এখন লার্ভা দশায় এটা অপরিণত অবস্থা, এটা লার্ভা হয়। লার্ভা মানে মনে নাই কার কার মনে আছে? লার্ভা মানে কি? লার্ভা জিনিসটা কি বলতো, কার মনে আছে? কার মনে আছে? পড়ান নাই তো। হ্যাঁ হ্যাঁ, পড়ান বলেন। আচ্ছা, লার্ভা মানে বলছিলেন, হ্যাঁ, লার্ভা হলো কোনো প্রাণীর বাচ্চা যখন হবে তখন যদি মা বাবার আকৃতির সাথে মিল না থাকে তাহলে সেটাকে লার্ভা বলা হয়, আর যদি মা বাবার আকৃতির সাথে মিল থাকে তাহলে সেটাকে বাচ্চা বলা হয়। বুঝছো? যেমন হলো, হ্যাঁ, মশা লার্ভা বলে না, প্রজাপতি, মৌমাছি, এদের কিন্তু লার্ভা, কারণ যখন হয় তখন দেখতে, হ্যাঁ, যে
এটা হলো যে লেখে রাখো, কিন্তু ব্রেনে লেখে রাখা সবার আগে জরুরি। হ্যাঁ, যে কোনো বাচ্চা যদি মা বাবার আকৃতিগত না হয়, অন্যরকম আকৃতির হয়, তাহলে সেটাকে লার্ভা বলা হয়। আর যদি কোনো প্রাণীর বাচ্চা মা বাবার আকৃতির মতো হয়, তাহলে সেটা বাচ্চা। তাহলে সেটা কি? বাচ্চা। মনে থাকবে তো নাকি? লার্ভার বাংলা লার্ভা বাংলা হলো ভিন্ন রূপ। লার্ভা বাংলা হলো ভিন্ন রূপ। এরপরে বলছে প্যারেনকাইমুলা। কিছু লার্ভা দশা থাকে যে লার্ভা দশায় কোষগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে। প্যারেনকাইমুলা, প্যারেন মানে হলো যে তরলপূর্ণ, তরলপূর্ণ ছোট কোষ। প্যারেনকাইমুলা মানে বাচ্চাগুলোর মধ্যে পানি থাকে। হ্যাঁ, মানে কোষগুলা, এর তো বাচ্চা বলতে এদের বাচ্চা তো লার্ভা, তাই না? এদের যে কোষগুলো থাকে প্রাথমিক অবস্থায় দেখা যায় প্রচুর পরিমাণে কোষের মধ্যে খালি পানিতে ভরপুর। তো এরকম বৈশিষ্ট্য থাকার কারণে এর নাম প্যারেনকাইমুলা হয়েছে। বড় হয়ে আবার বড় হয়ে ঠিক হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। প্যারেনকাইমুলা মানে তরলপূর্ণ কোষ। আচ্ছা, ক্লাস লাগবে না, হ্যাঁ, সরাসরি উদাহরণ লাগবে। ক্লাসগুলো বোঝায় দেন না, ক্লাসগুলো বোঝার কিছু নাই, মানে এটা হলো তোমার যে এদের আবার ক্লাস দিয়েছে। হ্যাঁ, ক্যালকেরিয়া, হেক্সা, টিনেলিডি, সময় নষ্ট করার দরকার নাই, এগুলো হচ্ছে তোমার মুখস্থ করা লাগবে না। হ্যাঁ, ক্যালকেরিয়া নামকরণ কেন হয়েছে? ক্যালকেরিয়া নামকরণ কেন হয়েছে? যে ক্যালসিয়াম কার্বনেট যুক্ত হয়। এদের কোষের মধ্যে প্রচুর ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়, এদের নাম হলো ক্যালকেরিয়া নাম। হ্যাঁ, আর আরেকটা হলো হেক্সা টিনিডি, মানে হেক্সা মানে 6। এদের হচ্ছে যে এদের শ্রেণীর মধ্যে পায়ের মতো গঠন দেখা যায়, যে পায়ের মতো গঠন 6টা পা দেখা যায়, এজন্য এরকম নাম হয়েছে। স্যার পায়ের মতো গঠন। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হলো যে এইখানকার ক্লাসগুলো মুখস্থ করতে হবে না, অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষার জন্য। হ্যাঁ, তাহলে এটা সময় নষ্ট করা যাবে, বুঝি এটা বুঝলাম। হ্যাঁ, তাহলে হচ্ছে হেক্সা মানে 6। এদের হচ্ছে কোষগুলোর ভিতর থেকে বাইরের দিকে, কোষগুলোর ভিতর থেকে 6টা পায়ের মতো কোষিকা বের হয়। 6টা পায়ের মতো, ধরো লম্বা ধরনের প্রাণী, নিচের দিকে 6টা কোষিকা বের, পায়ের মতো আর কি। ফ্লাজেলা মানে কি? চাবুক, এরকম বের হয়। এটাই হলো হেক্সা টিনিলিডি। ডেমোস্পঞ্জি। হ্যাঁ, ডেমোস্পঞ্জি মানে হলো পানির স্পঞ্জ, মানে যারা পানি ছাড়া বাঁচতেই পারে না। আচ্ছা, এরপরে হলো একটা বৈজ্ঞানিক নাম মুখস্থ করতে পারো, যেটা একটু বেশি পরীক্ষা আসে, সেটা হলো 3য় নম্বর লাইনে স্কাইফা জিলাটিনোসাম। দেখো 3য় নম্বরে, উপর দিক থেকে 3য় নম্বরে। হ্যাঁ, আমরা মনে রাখার জন্য স্কাইফা বলি, কিন্তু আসলে এটা সাইফা উচ্চারণ হয়। হ্যাঁ, সাইফা জিলাটিনোসাম। পাওনি? না স্যার ছবিতে ছবি পাইছো তো? এটা এটা মনে রাখবো। সাইফাই তো সাইফা নাকি? সাইফাই তো না, কিন্তু উচ্চারণ করার সময় তোমার হচ্ছে যে পাইছো? তাহলে সাইফা জিলাটিনোসাম। আচ্ছা, সাইফা মানে হলো কাপ। সাইফা মানে কি? কাপ। সাইফা মানে হলো কাপ। কাপ চিনো না? ওই যে চা খাওয়ার কাপ, তো দেখতে কিছুটা কাপের মতো, এই জন্য নাম হচ্ছে সাইফা। জিলাটিনোসাম মানে পিচ্ছিল, এদের বাইরের দিকটা খুব পিছলা পিছলা। জিলাটিনোসাম মানে পিচ্ছিল, আর সাইফা মানে কি? কাপ। সাইফা মানে কাপ। বুঝছে? আচ্ছা, একটা মুক্ত করবে। এবার পরের পর্বে চলে আসো, নিডারিয়া। আচ্ছা, এখানে বৈশিষ্ট্যগুলো ভুলে গেলে মনে রাখার জন্য একটা ছন্দ, সেটা হলো ভুলে গেলে মনে রাখার জন্য একটা ছন্দ। নিডারিয়া। হ্যাঁ, নিডারিয়াতে যাওয়ার আগে এই বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য একটা ছন্দ আমরা ও লিখে দিছি। তাহলে এবার নিডারিয়াতে যাও। অনিক্স স্পিন কিউব। হ্যাঁ, আচ্ছা, এবার নিডারিয়াতে যাও। নিডারিয়াতে আসো। কোনটা লাগে স্যার? এমসিকিউর জন্য সকল বোল্ড করা অক্ষরগুলো, এমসিকিউর জন্য যত বোল্ড করা অক্ষর আছে না গাজিয়াত করে, সেইগুলো সবগুলো এমসিকিউ। না না স্যার, এই যে সংক্ষিপ্ত পরিচিতিতে কোনগুলো লাগে? ও সংক্ষিপ্ত পরিচিতি দেখালাম, ওই যে বলে দিলাম ডালপালা যুক্ত গাছ থেকে শেষ পর্যন্ত। স্যার নিডারিয়া। ও নিডারিয়ার কথা হচ্ছে আমি আগে।
আচ্ছা, নিডারিয়ান হলো প্রথমে হচ্ছে যে পর্বটির নামকরণ কে করেন? হ্যাটসেক হলো পর্বটির নামকরণ করেন। আর হচ্ছে বাংলাদেশে প্রাপ্ত প্রজাতির সংখ্যা এটুকু। আচ্ছা, তারপরে হলো নিচের দিকে শেষ 3 লাইন, সেখানে দেখো যে হ্যাঁ যে প্রবাল ও প্রবাল প্রাচীরকারী গঠনকারী প্রাণীরা এই পর্বের সদস্য। প্রবাল ও প্রবাল প্রাচীর গঠনকারী প্রাণীরা এই পর্বের সদস্য। এই জন্য নিডারিয়ান প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়। এগুলো একটু বুঝাবো। প্রবালের সরল বাংলা অর্থ হলো রত্ন বিশেষ, মানে সমুদ্রের তলদেশে হ্যাঁ কিছু পাথর থাকে, দেখতে রত্নের মতো, খুব সুন্দর। হ্যাঁ, তো নিডারিয়া পর্বের প্রাণীদের কারণেই এই এরকম রত্ন বিশেষ প্রাচীর গঠন হয়, পাথরের প্রাচীর গঠন হয় রত্ন বিশেষ। প্রবাল মানে রত্ন বিশেষ। প্রবালের বাংলা অর্থ কি? রত্ন বিশেষ। হ্যাঁ, অবশ্যই বাংলারও বাংলা থাকে, সেগুলো কিন্তু বুঝতে হবে। এই একটা বাংলা ধরো বললাম, কিন্তু ওই বাংলা তুমি বুঝোই না। তারপরে হ্যাঁ, আচ্ছা, প্রবাল কি সবসময় পাথরই হয়? হ্যাঁ কি প্রবাল কি পাথর? হ্যাঁ, পাথর জাতীয়। হ্যাঁ, জাতীয় জাতীয় হয়। প্রবাল সবসময় পাথর জাতীয় হয়। বাংলার বাংলা না না জানলে উত্তর কি হয়? এটাই তো বাংলা নাকি? তোমাদের কথা তাই, না জানলে কি এটাই তো বাংলা। তাই না? আচ্ছা, এখন তাহলে এখানে একটু বুঝি আমরা যে সমুদ্রের ফুল কেন বলা হয়, নিডারিয়ান পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল কেন বলা হয়। আচ্ছা, আমরা তো একটা পর্ব শেষ করলাম, ওর মধ্যে কারো কোনো কোশ্চেন ছিল কি? নাই তো কারো? আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এই পরের পর্বে প্রথম কথা হলো এদেরকে সমুদ্রের ফুল বলা হয় কেন। এটা ক্ষয়ের জন্য কোশ্চেন হতে পারে। নিডারিয়ান পর্বের প্রাণীদেরকে সমুদ্রের ফুল বলা হয় কেন? সমুদ্রের ফুল দেখতে ফুলের মতো। টেম্পারেচার বাড়াই দেবো, মানে ঠান্ডা লাগছে তাই ঠান্ডা তো ওইদিকে লাগছে, আপনি এদিকে বাড়াচ্ছেন। এর লাগছে ঠান্ডা। তো ওই সাইডে বসু। আচ্ছা, তাহলে হচ্ছে সমুদ্রের ফুল বলা হচ্ছে এই কারণে যে নিডারিয়ানদের কারণেই কিন্তু সাগরের সমুদ্রের তলদেশে ওই যে রত্ন বিশেষ যে পাথরগুলা হয় সেটা দেখতে কিন্তু খুব রূপালী চকচকে ধরনের। হ্যাঁ, তো দেখে ফুলের মতো লাগে। তো নিডারিয়ানদের কারণেই এরকম ফুলের মতো গঠন সাগরের তলদেশে হয়, তাই এদেরকে সমুদ্রের ফুল বলা হয়। এটা আরেকবার বলবো, নিডারিয়ান পর্বের প্রাণীদের কারণে সাগরের তলদেশে ফুলের মতো কিছু গঠন দেখা যায়, ফুলের মতো কিছু গঠন দেখা যায়, যেগুলো হচ্ছে পাথর জাতীয় গঠন, পাথর জাতীয় উপাদান দিয়ে তৈরি তো গঠন। এটা কার জন্য হচ্ছে? নিডারিয়ান পর্বতের জন্য। ওটার উপর কি একটা স্তর তৈরি করে? হ্যাঁ, একটা স্তর তৈরি করে। সাগরের তলদেশে ডিসকভারিতে দেখবা সাগরের তলদেশে অনেক পাথরের মতো সুন্দর সুন্দর ঝকঝকা চকচকা রূপালী সোনালী বিভিন্ন কালারের হ্যাঁ পাথর কিন্তু আছে, বুঝছো? সেন্ট মার্টিন দ্বীপে সেটাও কিন্তু প্রবাল। সেন্ট মার্টিন দ্বীপে যে পাথরগুলো আছে না, ওদেরকেও প্রবাল বলা হয় বা রত্ন বিশেষ বলা হয়। ওই পাথরগুলা স্বাভাবিক পাথরের থেকে একটু বেশি সুন্দর, ধারালো হয়, ঝকঝকা চকচক করে। হ্যাঁ, এরকম গঠন হলো। তো যেহেতু নিডারিয়ানদের কারণে হচ্ছে, তাই এদেরকে যে সমুদ্রের ফুল বলা হচ্ছে। নিডারিয়া প্রাণীগুলো নিজেরাই তো ফুলের মতো দেখতে। না, নিজেরা ফুলের মতো দেখতে সেজন্য বলা হচ্ছে না। নিডারিয়ান পর্বর মধ্যে কিন্তু হাইডাও আছে, এরা তো ফুলের মতো দেখতে না, কিছু কিছু দেখে ফুলের মতো মনে হতে পারে। এরা যে কাজটা করে সেটা হলো এরা হলো তলদেশ থেকে হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ করতে থাকে, সমানে ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ করে। তো একটা নিডারিয়া পর্বত যদি মরে যায়, ওর উপরে আবার আরেকটা নিডারিয়া পর্বত বসে আবার মনে করো ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ করে। ওটা আসলে এক ধরনের ওদের হলো হাগু বলতে পারো। হ্যাঁ, তো ক্ষরণ করতে থাকে। তো এই ক্ষরণ করতে 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 এইটা একটা ঝকঝকে চকচকা হ্যাঁ। আচ্ছা, হাত দিয়ে না, ওটা তো শক্ত হয়ে যায়, ওটা তো তোমার কোনো গন্ধ টন্ধ কিছু করবে না। যেমন তোমার হচ্ছে মৌমাছির মধু, ওটাও তো হাগু, তাই না? হ্যাঁ, তাও আবার আগেকার মানুষেরা কি করতো, যখনই জন্মগ্রহণ করতো কোনো একটা বাবু আর কি, তখন সবার আগে আঙ্গুল দিয়ে হাগু খাওয়াই দিত। ওইটা না হলে চক 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 করে খাই না। হ্যাঁ, রাতে খাইছে।
হ্যাঁ হ্যাঁ তাই বলে এইভাবে বলেন yes আপনি ওরে সিরিয়াসলি রাতে কি নাকি খেলেছি মানে ওই তোমার হচ্ছে যে হওয়ার পরে ওই তোমার দাদি নানিরা এই কাজটা করে বেশি, দাদি নানিরা তোমার হচ্ছে যে ভালো কথা বলে মধু হাতে দিয়ে তারপরে এইভাবে করে দিয়ে দেয়, দিলে আর ওই মনে করতে জানে না যে আমার কিসের হাবু ভালো না কি ভালো, দেও চক 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 রাতে কিন্তু সে চক চক করে খাইছিল। আমিও খাইছি সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা তাহলে এরপরে দেখো আরেকটা কথা বলছে যে পৃথিবীর প্রবাল প্রাচীরগুলোতে সামুদ্রিক প্রজাতির 25% বাস করে। মানে প্রবাল প্রাচীরের ভিতরে অসংখ্য ছিদ্র থাকে, এটা যে পাথরের মতো গঠন হয়ে যায় না, এর ভিতরে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। ওই ছিদ্রের মধ্যে অনেক এককোষী প্রাণীগুলা, কিছু ছোট ছোট বহুকোষী প্রাণীরাও এর ভিতরে যায় বাস করে। বুঝছো? স্যার একটা কোশ্চেন আছে, হ্যাঁ। যখন প্রবালটা তৈরি করলো ওটা কি পাথর ক্ষয় করে তৈরি করে? পাথর ক্ষয় করে না, ক্যালসিয়াম কার্বনেট জাতীয় উপাদান ওটা দিয়ে তৈরি হয়, কিন্তু দেখা যায় ওই পাথরটা স্বাভাবিক পাথরের দিকে একটু সফট হয় এবং এই পাথরটা তোমার হচ্ছে যে ভিতরে অসংখ্য ছিদ্রযুক্ত থাকে। নরমাল পাথরে কিন্তু ছিদ্র থাকে না, এই পাথরে আবার ছিদ্র থাকে। ক্যালসিয়াম কার্বনেট যুক্ত হওয়ার কারণে হয়েছে। হ্যাঁ হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট হ্যাঁ চলো এর মধ্যে। আচ্ছা এবার দেখো আরেকটা কথা বলছে যে প্রবাল প্রাচীর তাই পৃথিবীর অন্যতম রত্ন ভান্ডার হিসেবে পরিচিত এবং সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়। এটা একটা ভয়ের জন্য কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন যে নিডারিয়ানদেরকে রেইন ফরেস্ট বলা হয় কেন? মানে সমুদ্রের পানি বন মানে বৃষ্টি বন বলা হয় কেন? তো এটার কারণটা একটু আগে শুনে রাখো, তাহলে না লিখলেও ব্রেনে আর কি সেভ থাকবে। বৃষ্টির মধ্যে যে ক্যালসিয়াম কার্বনেট না সেটা না, বৃষ্টি জানে না। রেইন ফরেস্ট বলা হয় যে সুন্দরবন বা যে কোনো বনে যে জায়গায় খুব বেশি বৃষ্টি হয়, যে জায়গায় খুব বেশি বৃষ্টি হয় সেখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ জন্মাতে শুরু করে। যেখানে বেশি বৃষ্টিপাত হবে, আর যেখানে বেশি বৃষ্টিপাত হবে না সেখানে কিন্তু বিভিন্ন প্রজাতিও জন্মাবে না। তাহলে যে জায়গায় বৃষ্টিপাত বেশি সেই জায়গায় বিভিন্ন প্রজাতি বাস করতে শুরু করে। ঠিক আছে? তো নিডারিয়ান পর্ব যে জায়গায় বেশি থাকে সেই জায়গাতেও দেখা যায় বিভিন্ন প্রজাতি বাস করতে শুরু করে, যদিও প্রাণী প্রজাতি, বিভিন্ন প্রাণী প্রজাতি বাস করতে শুরু করে। কেন? নিডারিয়ানরা যে ক্যালসিয়াম কার্বনেট ফর্মকে পাথরের মতো গঠন করলো সেটা তো বিভিন্ন প্রজাতির জন্য বাসযোগ্য গৃহ হয়ে গেল, ওই ছিদ্রের ভিতরে ঢুকে ঢুকে সবাই বাস করতে শুরু করে। তাহলে নিডারিয়ানদের কারণেই কিন্তু বিভিন্ন প্রাণী প্রজাতি এখানে খুব বেশি বাস করে। তো সেজন্য ওটার সাথে তুলনা করা হয়েছে, নিডারিয়ানদেরকে রেইন ফরেস্টের সাথে তুলনা করা হয়েছে। বৃষ্টি মানে হলে যেমন ওখানে অনেক প্রজাতি সৃষ্টি হয়, তেমন নিডারিয়া যেখানে থাকে সেখানে অনেক প্রাণী প্রজাতি বাস করে। মানে ওখানে বৃষ্টি বেশি হয় না। বৃষ্টির সাথে কোনো তুলনা, ওটার সাথে তুলনা করা হচ্ছে, রেইন ফরেস্টের সাথে তুলনা করা, বৃষ্টির জন্য না। ওখানে ওই পাথরগুলো হাবু করলো, তখন ওর মধ্যে মনে করো যে ওই ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে সবাই বাস করে। সুন্দরবন কোন ক্ষেত্রে রেইন ফরেস্ট? নিডারিয়াদের জন্য নাকি বৃষ্টি? না নিডারিয়া সুন্দরবন নিডারিয়াদের জন্য নেয় না, সুন্দরবনে যে জায়গায় বেশি বৃষ্টিপাত হয়, যে কোনো বনে যেখানে বেশি বৃষ্টিপাত হয় ওই জায়গাতে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রজাতি বাস করে, মানে জন্মায় বেশি। হ্যাঁ, আবার সাগরের মধ্যে নিডারিয়ানরা যেখানে বেশি বাস করে সেখানে দেখা গেছে বেশি বেশি বিভিন্ন প্রাণী প্রজাতি বাস করে। তাহলে ওইটার সাথে ওটা মিলে যাচ্ছে, তাই এর নাম হলো রেইন ফরেস্ট হিসেবে। ও সমুদ্রের rain। আচ্ছা স্যার পাথরটা তৈরি করে নিডারিয়ান কই যায়, মানে ওখানে কি থাকে? হ্যাঁ ওখানেই থাকে। ওরা হচ্ছে যে আসলে নিডারিয়ান পর্বের প্রাণীদের কাজ হলো যে তোমার ওরা হচ্ছে যে মাটিতে পাদো চাকতি দিয়ে ধরো দাঁড়ায় থাকে। হ্যাঁ দাঁড়ায় আছে, যখন কোনো ডালপালা পায় না তখন ওই মাটিতেই দাঁড়ায় থাকে। হ্যাঁ তো মাটিতে এভাবে দাঁড়ায় আছে আর কোষিকা ছড়াচ্ছে বারবার, কোষিকাতে খাদ্য খাওয়ার ধরে দাঁড়ায় থাকে, কোষিকা এরকম এলোপাথারি ইয়ে করে খাদ্য খাওয়ার ধরে খায়। তো অনেক দাঁড়ায় আছে, তাহলে এখন ওর বজ্র পদার্থ গুলাও কিছু আর কি তলদেশ থেকে বের হতে থাকে, বের হতে থাকলে ও কি আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে। এইভাবে ওখানে ধরো একটা প্রবাল হয়ে গেল, পাথরের তৈরি এক ধরনের। হ্যাঁ তারপরে ওই পাথর দেখে আরেকটা নিডারিয়ান পর্বের প্রাণী চিন্তা করলো আর এখানে তো সুন্দর বসার জায়গা, তাহলে আমি এখানে বসি। ওই আবার ওখানে বসলো, ওখানে ওই আবার ইয়ে করলো, এরকম। যেমন উপরে ওঠার চেষ্টা করে কেন? না উপরে ওঠার চেষ্টা করার জন্য না, ওরা বসার কোনো জায়গা চাই, ওরা বলবে তাই। স্তূপ আছে, স্তূপে বসলো, স্তূপে যত উঁচা স্তূপ হবে তত ওর বসে থাকলে খাদ্য খাওয়া ধরা সুবিধা হবে। যেমন বলা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ আছে না, এই সেন্ট মার্টিন দ্বীপ নিডারিয়ান পর্বের প্রাণীর কারণে হয়েছে ধারণা।
প্রবাল দ্বীপ বলা হয়, ওই কারণে বলা হয় প্রবাল দ্বীপ। নাম শুনছো না? হ্যাঁ। প্রবাল দ্বীপ, ওই কারণেই কিন্তু নাম হয়েছে প্রবাল দ্বীপ। কারণ সেন্ট মার্টিন দ্বীপটা নিডারিয়ান পর্বের প্রাণীর কারণে হয়েছে বলে বৈজ্ঞানিকদের ধারণা। মাটি নাই, তাই হলো সব পাথর। হ্যাঁ দ্বীপটা, হ্যাঁ তো এটা হলো নিডারিয়ান পর্বের প্রাণীর কারণে হয়েছে। মানে কিছু তো পাথর আছে, কিন্তু ওই যে পানির মধ্যে তো অনেক ধুলাবালি মাটি টাটি স্রোতে জমা হয় পাথর আর মাটি একত্রিত হয়ে একটা দ্বীপ তৈরি করে ফেলেছে। এটাই হলো প্রবাল দ্বীপ। এই কারণে সেন্ট মার্টিনকে বলা হয় প্রবাল দ্বীপ, কারণ নিডারিয়ান পর্বের কারণে এটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে আসি বৈশিষ্ট্যের মধ্যে। যে প্রাণীগুলো সামান্য টিস্যু মাত্রার, এরা কিন্তু টিস্যু মাত্রার হয়, এপিডার্মিস টিস্যু, গ্যাস্ট্রোডার্মিস টিস্যু এরকম হয়। তো বলছে দেহপ্রাচীর দ্বিস্তরী কোষযুক্ত ডিপ্লোপ্লাস্টিক। এদের দেহপ্রাচীর দুইটা কোষ দিয়ে গঠিত, একটা বাইরের দিকে একটা কোষ, ভিতরের দিকে একটা কোষ। মানে মনে করো এটার বাইরের দিকে এরকম একটা কোষের স্তর আছে, তাহলে এটা হলো এপিডার্মিস কোষ স্তর, আর একটা কোষ স্তর আছে এর ভিতরের দিকে, ভিতর দিকে মনে করো আরেকটা কোষ স্তর। তাহলে এদের দুইটা কোষ স্তর আছে, ভিতরের দিকে আরেকটা কোষ স্তর। এন্ডোডার্মিস। হ্যাঁ, এটাকে এন্ডোডার্মিস বলে বা গ্যাস্ট্রোডার্মিস বলে। তাহলে দুইটা কোষ স্তর। গ্যাস্ট্রোডার্মিস বলার কারণ কি? গ্যাস্ট্রো মানে পরিপাক নালী বোঝায়, গ্যাস্ট্রো মানে পরিপাক নালী বোঝায়। ঠিক আছে, তাহলে এইটাই তো হলো, এই লাল কোষগুলাই তো ভিতরে কি পরিপাক নালী গঠনে ভূমিকা রাখছে, ফাঁকা জায়গা তৈরি করেছে। এই জন্য এই ফাঁকা জায়গাটা পরিপাক নালী। তো এই পরিপাক নালীকে সিলেন্টেরন বলা হয়। এই পরিপাক নালীকে কি বলা হয়? সিলেন্টেরন। আগে আমরা জেনেছি সিল মানে কি? গহ্বর। সিল মানে গহ্বর। আর সিলেন্টেরন মানে কি দাঁড়ালো? সিল যোগ অ্যান্টেরন, সিল যোগ অ্যান্টেরন। এটা আসলে সিলেন্টেরন, 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 সিলেন্টেরন। তাহলে এখানে সিল যোগ অ্যান্টেরন। সিল মানে গহ্বর, আর অ্যান্টেরন মানে কি? অ্যান্টেরন মানে পরিপাক নালী। অ্যান্টেরন মানে কি? পরিপাক নালী। বুঝা গেল? এই হলো সিলেন্টেরন। বুঝতে পেরেছো? আচ্ছা, ডিপ্লোপ্লাস্টিক কেন সেটা দেখো। বাইরের স্তরটি এপিডার্মিস, ভিতরের স্তরটি এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিস নাম কেন হলো সেটা তো বললামই, তাই না? উভয়ের স্তরের মাঝে মেসোফিলা, মেসোফিলা তো আগেই বলেছি, তাই না? কি নাম হলো? তারপরে বলছে এরপরে না বোঝার মতো আর কিছু আছে। এরপরে নিডারিয়ানদের দংশন অঙ্গাণু। ও যে 3 নম্বরে দেখো, ইয়ার সন্ধান নোট করতে না দিই না বই নোট করতে হবে। আচ্ছা, এখন দেখো 3 নম্বরে নেমাটোসিস্ট ধারণকারী নিউরোসাইট কোষ থাকে এদের। নেমাটোসিস্ট ধারণকারী নিউরোসাইট কোষ। তো সেটা কেমন? সেটা হলো এরকম দেখতে হয়। এরকম না, এটা দিলাম কিনা? তাদের একটা কোষ আছে, যে কোষের নাম হলো নিডোসাইট কোষ। হ্যাঁ, নিডো মানে কাঁটা, এদের এখানে কাঁটা থাকে, তাই এর নাম নিডোসাইট কোষ। তো আর এই যে থলে, এর নাম নেমাটোসিস্ট, এর নাম নেমাটোসিস্ট, এর নাম হলো নেমাটোসিস্ট। কোনটা এই থলেটা? হ্যাঁ, এই থলেটার নাম কি? কিন্তু এখানে যে স্প্রিং এর মতো এটা ওটা হ্যাঁ, বলো কি কি? স্প্রিং এর মতোটাকে নেমাটোসিস্ট। না, ওটা নেমাটোসিস্ট বলছে না, ওটার নাম পেঁচানো সূত্র। এই যে এটা স্প্রিং এর মতো, আর এখানে তো নাম পেঁচানো সূত্র। এটার নাম হলো পেঁচানো সূত্র। এটার নাম কি? পেঁচানো সূত্র। আর আসলে এইভাবে ফাঁকা করে এরকম জায়গায় দেখাচ্ছে তো, তো গোটা জিনিসটা একটু একটা নেমাটোসিস্ট, তাই না? এই অর্থে। তাহলে এটা হলো নেমাটোসিস্ট। হ্যাঁ, এখানে দিলে ভালো চিহ্নিত হবে। আর এই গোটাটার নাম কি? নিডোসাইট। তাহলে নিডোসাইট মানে নিডো মানে কাঁটা, এখানে নিডোফিল আছে। হ্যাঁ, এটা হলো নিডোফিল মানে কাঁটা বোঝায়। এই গোটা কোষটার নাম হলো নিডোসাইট কোষ। গোটা কোষটার নাম কি? নিডোসাইট। স্যার ওটার নাম নিডোসাইট, আবার এখানে নিডোসাইট কোষ। সাইডে নিডোসাইট দিয়ে একটু মার্ক করছে, এটা কি দেখেন? এখানে বলতে থলেটা নেমাটোসিস্ট, দেন এখানে আবার লাগছে নিডোসাইট। হ্যাঁ, নিউক্লিয়াসকে চিহ্নিত করছে না, আসলে গোটাটাকে চিহ্নিত করছে। গোটাটা এটা তো নিউক্লিয়াস, যেহেতু নিউক্লিয়াস মানে যেহেতু কোষ, তাই নিউক্লিয়াস থাকবে। হ্যাঁ, গোটাটা হলো কি?
ওটা হলো নিডোসাইট। দেখো নিচে কোথায় লেখা আছে নিডোসাইট? নিচে নিউক্লিয়াস সব সাইডে না ওটা কি লেখা আছে? নিউক্লিয়াসাইট ফোকাল মতো কাজ করতে আর কি। ওটা দরকার নাই, ওটা করো। এইটা হলো নিউক্লিয়াস, হ্যাঁ, ওটা হলো নিউক্লিয়াস। আচ্ছা, এখন নেমাটোসিস নাম কেন হলো? স্যার এটা নিডারিয়ার একটা কোষের হ্যাঁ, নিডারিয়া পর্বের বাইরের দিকে কোষ থাকে, অনেক 7 রকমের কোষ থাকে, তার মধ্যে একটা কোষ হলো নিউক্লিয়াস। 7 রকমের কোষ আছে, তার মধ্যে একটা কি? নিউক্লিয়াস কোষ। তো বই আননি? সমস্যা। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার আমরা একটু বুঝি যে এখানে বলছে নেমাটোসিস্ট ধারণকারী নিউরোসাইট নামক বিশেষ ধরনের কোষ উপস্থিত। কোষিকায় এগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। কোষিকা হলো এই সুতাগুলোকে, ফ্লাজেলার থেকে বড় আকৃতির সুতাকে বলা হয় কোষিকা। ফ্লাজেলার থেকে বড় আকৃতির সুতাকে বলা হয় কোষিকা। তো এই কোষিকাতে এই কোষগুলো অনেক বেশি আছে। এদের কাজ কি? শিকার ধরার কাজ করা। এদের কাজ কি? শিকার ধরার কাজ করা। আচ্ছা, নেমাটোসিস্ট মানে কি? এর আগে কথা বলছি, বলো তো নেমাটোসিস্ট নামকরণ কেন হলো? হ্যাঁ, এই দেখো, ধন্যবাদ। কে বললো? হ্যাঁ, মিথিলা, ধন্যবাদ। তাহলে নেমাটোসিস্ট মানে হলো, নেমা মানে সুতা, নেমা মানে সুতা, সিস্ট মানে থলে, সিস্ট মানে থলে, তার মানে কি? সুতাযুক্ত থলে, সুতাযুক্ত থলে, সুতাযুক্ত থলে। তারপরে দেখো 4 নম্বরে দেহ অভ্যন্তরে সিলিন্ডার নামে একমাত্র পরিপাক সংবহন গহ্বর আছে। তার মানে এই যে এইটার কথা বলছে, তাই না? আর এখানে মুখ ছিদ্র আছে, মুখ দিয়েই খায়, আবার মুখ দিয়ে তারা হাগু করে, তবে পাদচাকতিতে ক্যালসিয়াম কার্বনেট শুধু ক্ষরণ করে। কি এটা পাদচাকতি মানে নিচের দিকে এই অংশকে পাদচাকতি। হ্যাঁ, আসলে পাদচাকতির নাম হইছে পাটা চাকতির মতো গোল, তাই এর নাম পাদচাকতি। পাটা চাকতির মতো গোল, সেজন্য কি করে? চাকতি মানে গোল। ওটা দিয়ে কি করে পাদচাকতিতে কোনো কিছুর সাথে আটকায় থাকে, যেমন মাটিতে আটকে থাকে অথবা কোনো ডালের সাথে আটকে থাকে। উল্টো সাইড আটকে? হ্যাঁ, উল্টো থেকে উল্টো করে আটকে থাকে। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বরে বলছে খাদ্যবস্তু বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় উভয়ভাবেই পরিপাক হয়। বহিঃকোষ মানে এদের যে এপিডার্মিসে যে কোষগুলো আছে, যে এইখানে বাইরের দিকের কোষ, এই কোষের মধ্যেও কিন্তু খাদ্য পরিপাক হতে পারে, কোষের মধ্যেও খাদ্য পরিপাক হতে পারে। আবার অন্তঃকোষীয় মানে কোষের ভিতরে। আচ্ছা, একটু বলি, সিলিন্ডারে যদি খাবার পরিপাক হয় তাহলে এর নাম হলো বহিঃকোষীয় পরিপাক, বহিঃকোষীয় পরিপাক। আর যদি কোষের মধ্যে খাবার পরিপাক হয়, বহিঃকোষীয় পরিপাক। আর যদি কোষের মধ্যে খাবার পরিপাক হয় তাহলে অন্তঃকোষীয়। তাহলে এদের কোষের ভিতরেও, এর ভিতরে যে এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস কোষ আছে, কোষের মধ্যে খাবার পরিপাক হয়। হ্যাঁ, তাহলে কোষে খাবার পরিপাক হলে তার নাম হবে অন্তঃকোষীয়, তার নাম হলো অন্তঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক। স্যার এটা কি এক্টোডার্মিস আর এন্ডোডার্মিস দুইটাই হতে পারে? হ্যাঁ, দুটোতেই হতে পারে। আচ্ছা, স্যার আমাদের কি অন্তঃকোষীয় পরিপাক হয়? না, আমাদের অন্তঃকোষীয় পরিপাক হয় না। আমাদের কোষের মধ্যে কোনো পরিপাক হয় না, আমাদের কোষের মধ্যে শুধু শ্বসন ঘটে। কোষের মধ্যে কি হয়? শ্বসন ঘটে। হ্যাঁ, আমাদের কোষের মধ্যে কোনো পরিপাক হয় না, কোষের মধ্যে শ্বসন। আমাদের মধ্যে কি ওই জিন তবে আছে? আমাদের বহিঃকোষীয় পরিপাক ঘটে। আচ্ছা, ওই পরিপাক। হ্যাঁ, পরিপাকতন্ত্রের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বহিঃকোষীয় পরিপাক হয়, কিন্তু কোষের মধ্যে কোনো পরিপাক। স্যার বহিঃকোষীয় পরিপাকে গ্লুকোজ তৈরি হয়ে যায়, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে যায়, তারপরে ডাইরেক্ট কোষের মধ্যে ঢুকে যায়, ডাইরেক্ট হয়ে যায়। ব্যাপন কোষের মাধ্যমে ঢুকে যায়। হ্যাঁ, আর স্যার আমাদের কি মানে ওই জিনটা আছে অন্তঃকোষীয় পরিপাক হওয়ার জন্য? প্রয়োজনীয় জিন অন্তঃকোষীয় পরিপাক হওয়ার জন্য? অন্তঃকোষীয় পরিপাক হওয়ার জিন নাই, নাই। নাই। ওদের নাম হলো না। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে যে অনেক প্রজাতি বহুরূপিতা দেখা যায়। বহুরূপিতা মানে এক একটা প্রাণী এক এক রকমের রূপ ধারণ করে। যেমন নিডারিয়ার মধ্যে পলিপ দশা আর মেডুসা দশা দেখা যায়। পলিপ মানে হলো যে যারা হলো যে নিশ্চল দশা, যারা হচ্ছে আসলে সাঁতার মাতার কাটতে পারে না, কোনো কিছুর সাথে সবসময় আটকে থাকতে জানে আর কি। হ্যাঁ, হাইড্রা কি সবসময় আটকে থাকে? না, সবসময় আটকে থাকে না। বড় হাইড্রাগুলো যেগুলো মেডুসা মানে পরিণত দশা,
আর পলিপ মানে যে অপরিণত দশা। অপরিণত দশার হাইডা এরা হচ্ছে যে কোর্সিকা, যে সুতান্ত যে কোর্সিকা সেগুলা সুগঠিত হয় না, যার জন্য তারা সাঁতার কাটতে পারে না। এরা যৌন জননও ঘটাতে পারে না। মেডুসাতে তারা যৌন জননও ঘটাতে পারে এবং সাঁতার কাটতে পারে। এখানে ব্যাখ্যাও দেওয়া আছে, দেখো পলিপ স্থবির ও অযৌন জননক্ষম, মেডুসা মুক্ত ও যৌন জননে সক্ষম। স্থবির মানে কি? নিশ্চলভাবে থাকা। স্যার পলিপ থেকে মেডুসায় যখন যায় তখন এদের রূপও চেঞ্জ হয়? হ্যাঁ, রূপ চেঞ্জ হয়ে যায়। এরপরে 7 নম্বরে পলিপের বাংলায় পলিপের বাংলায় এই যে মানে স্থির দশা, স্থির দশা। পলিপ মানে স্থির দশা, আর মেডুসা মানে সঞ্চালনশীল দশা। আচ্ছা, তারপর দেখো জীবনচক্রে সিলিয়া যুক্ত প্লানুলা লার্ভা দেখা যায়। প্লানুলা মানে সিলিয়া যুক্ত, প্লানুলা মানে সিলিয়া যুক্ত। সিলিয়া মানে সূক্ষ্ম সুতা, সিলিয়া মানে সূক্ষ্ম সুতা, সিলিয়া মানে সূক্ষ্ম সুতা। বই না থাকলে বাংলাগুলো কিন্তু লিখে নেবা। মেডুসা মানে হলো যে সঞ্চালনশীল দশা, সঞ্চালনশীল দশা। 20 প্রজাতির নিডেরিয়ান হয় আর স্বাদুপানির, আর বাকি সবাই সামুদ্রিক। এটা লাগবে? হ্যাঁ। তারপর হলো এদের অনেকে প্রবাল গঠন করে, ওই যে রত্ন বিশেষ আর কি। হ্যাঁ, উপনিবেশিক মানে কলোনিয়াল কিভাবে হয় প্রাণীরা? উপনিবেশিক বলতে কলোনিয়াল বলতে বোঝায় যে যখন অনেকগুলা নিডেরিয়ান একসাথে দলবদ্ধ হয়ে বাস করে, বাস করে, তখন এটা এরকম হয়। হ্যাঁ, প্লানুলা মানে কি বললেন? প্লানুলা মানে হলো সিলিয়া যুক্ত বোঝায়। সিলিয়া থাকলে তখন এটা হয়। এখানে উদাহরণ হিসেবে তোমরা হচ্ছে হাইডা ভালগারিস করতে পারো। এখানে যদিও নাই, হাইডা ভালগারিস সোজা, এই যে এটা হাইডা ভালগারিস মানে নিডেরিয়া পর্বের বৈশিষ্ট্য হলো হাইডা ভালগারিস। মানে স্পেলিং ভালগারিস, কিন্তু মনে রাখার জন্য ভুলগারিস মনে রাখতে পারো। ভালগারিস স্পেলিং হলো ভালগারিস, কিন্তু ভুলগারিস মনে রাখতে পারো মনে রাখার জন্য। ভালগারিসের বাংলা অর্থ সাধারণ। ভালগারিসের বাংলা অর্থ কি? সাধারণ। কেন সাধারণ? এটা অ্যাভেলেবল পাওয়া যায়, এটা অ্যাভেলেবল পাওয়া যায়, সাধারণ। এই জন্য নাম হলো সাধারণ। আর হাইডা নামকরণ হয়েছে হাইডো থেকে। হাইডো মানে কি? হাইডো মানে পানি, এরা পানিতে থাকে, এদেরকে পানি থেকে পাওয়া যায়, এই জন্য এর নাম হলো হাইড্রো থেকে হাইডা। ওই হাইড্রো মানে কোন অ্যামিবা মানে না, হাইড্রো। হ্যাঁ হ্যাঁ, ওই হাইড্রো মানে পানি বোঝায় সবসময়। হ্যাঁ, আচ্ছা, এরপরে হলো প্লাটিহেলমিনথ। হ্যাঁ, এটা সূত্র আছে, সূত্রটা লিখি। দেখো এটার সূত্র মনে রাখবা, নিডারিয়া পর্বটা মনে রাখলে, নিডারিয়া পর্বটা ইংরেজি নামটা মনে রাখলে হবে। সেটা হলো এরকম, নিডারিয়া। প্রত্যেকটার প্রথম অক্ষর দিয়ে একটা করে বৈশিষ্ট্য মনে রাখা যায়। যেমন সি তে হলো সিলেন্টেরন, সি তে হলো সিলেন্টেরন, সিতে হলো সিলেন্টেরন নামক গহ্বর বিদ্যমান। তারপরে নিডা, তারপরে এন, এনে হলো নেমাটোসিস্ট যুক্ত নিউরোসাইট কোষ থাকে। নেমাটোসিস্ট যুক্ত নিউরোসাইট কোষ। আপনি এটা কষ্ট করে না লিখে শুধু পয়েন্টগুলো ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা বাসায় এটা লিখো, পয়েন্টগুলো। তারপর হলো ডাতে, ডিতে ডিপ্লোব্লাস্টিক, ডিতে হলো ডিপ্লোব্লাস্টিক, ডিপ্লোব্লাস্টিক। হ্যাঁ, প্লাস্টিক। তারপর হলো এটা অতে, এতে অরিও প্রতিসম। অরিও প্রতিসম? হ্যাঁ, অরিওটা আছে কি বলে? হ্যাঁ আছে, ওই অরিও প্রতিসম অরিও তো নাই স্যার। আছে, প্রথমে আছে কয় নম্বর? 1 নম্বর। সিতে তারপর আবার সি আছে, আরেকটা সিতে সামুদ্রিক। সিতে সিলেন্টেরন হয়, সিতে সামুদ্রিক হয়, এটা একটু মনে রাখো। সিতে সামুদ্রিক হয়। তারপর হলো টিতে, ও না, আর কি আরে কয়টা হয়েছে? 5টা। 5টা হয়ে গেলে হবে। 5টা হলো সিলেন্টেরন স্তর। আচ্ছা, না। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো হলো প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিসে বাংলাদেশের প্রাপ্ত প্রজাতির সংখ্যা 120টি, এটা মনে রাখবা। আর লাস্ট সংক্ষিপ্ত পরিচিতি লাস্ট লাইনটা, অনেক চ্যাপ্টার কিন্তু আনুবীক্ষণিক, তবে 30 মিটার পর্যন্ত লম্বা
আছে, এটাও আর কি মনে রাখতে হবে। লাস্টের লাইনটা হ্যাঁ, লাস্টে লাইন ওটা স্যার আর লাগবে না। না, উপরে আর লাগবে না। এবার নিচের দিকে ধরো প্লাটিহেলমিনথিসের টিস্যু অঙ্গমাত্রার প্রথম ত্রিস্তরী প্রাণী। এরা হলো টিস্যু অঙ্গমাত্রার প্রথম ত্রিস্তরী প্রাণী। স্যার নিডারিয়ার বাংলা বলেন না। তো নিডারিয়া মানে হলো এই বাংলার বই দিয়ে আছে, এজন্য বলছি। ও এর বাংলা বই দিয়ে আছে নেটের মানে কাটা। হ্যাঁ, এরিয়া মানে সংযুক্ত, কাটা সংযুক্ত। প্লাটিহেলমিনথিস স্যার এটা বুঝাই দেন কার সংযুক্ত মানে কি? কাটা সংযুক্ত মানে এদের যে এই যে নিউরোফিল যেটা আছে, কোষিকাতে নিউরোফিল, নিউরোফিল না, নিউরোফিল মানে কাটা বোঝায়। এই যে এইটা কোষিকাতে এই কাটাগুলো বাইরের দিকে থাকে কোষিকাতে। তো ওরকম কাটা প্রথমে দেখা গেছে কোষিকার মধ্যে ছোট ছোট কাটা, ওই জন্য এর নাম নিডারিয়া, মানে কাটা সংযুক্ত, কাটা সংযুক্ত। মাত্র দুইটা পড়া হলো, একটু বেশি পড়া দরকার কিনা? স্যার কোষিকা মানে আরেকবার বলেন। কোষিকা হলো ফ্লাজেলার থেকে চাবুক আকৃতির থেকে বড় আকৃতির সুতা। ও স্যার বার আচ্ছা, থাক। এটুকুই থাকবে। প্লাটিহেলমিনথিস প্লাটিহেলমিনথিস ছন্দটা লিখে দিও অন্তত, তোমরা নিজেরা বানাই লিখে বললে তার একটু কাজ আগে থাকে। হ্যাঁ, স্যার আছে সংযুক্ত। দিব না? না বোঝানোর পরে সংযুক্ত। তাহলে চন্দ্র পরে বসে থাকবে আর দুই সময়। পাখিবাজি করে দিয়ে দিলে স্যার পাখিবাজি করতে ইচ্ছে করে। তো দিয়া না আর এখন নিয়ম হলো যে সাথে সাথে আজকে রাত্রে দুইটা পড়বো, একবার নিজের আবার করে ফেলো। এর আগে যে আমাদের এক্সাম ছিল ওই এক্সামের রেজাল্ট পাইনি ক্লাসে বাবা স্যার হ্যাঁ বলো কি ভিডিও ও আচ্ছা, আমি ভুলে গেছি, ক্লাস চলছে রে।